ওকে। সো আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসবো। সেটা হচ্ছে, প্রথমত এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য আপনাদের এই ভার্বগুলো শেখা লাগবে, এবং এই ভার্বগুলোকে মেনটেন করে আমি একটা ফাইল তৈরি করেছি। এই ফাইলটা আপনাদের আমি পাঠিয়ে দিব। সেটা হচ্ছে, এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের একটা ফ্রি ক্লাসেও আমি একবার দেখিয়েছিলাম, মেক এ স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফর্মগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যখন ভোকাবুলারিটাকে ডেভেলপ করবো, আমি আপনাদের বলছিলাম যে আমার এখানে 200টা ভোকাবুলারি আছে। এই 200টা ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। এখানে ভার্ব আছে, এবং এই ভার্বগুলো রেগুলার এবং স্ট্রং ভার্ব দুই ভাবে দেওয়া। ভার্বের ফর্ম দেওয়া আছে, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব, এবং বাংলা অর্থ দেওয়া আছে। এবং মোস্ট ইউজফুল ভার্ব, যেটা আমরা বাংলায় বিভিন্ন জায়গায় ব্যবহার করি বাট ইংলিশে পারি না। আমরা যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, আমি বলছি এই ভার্বগুলো সম্পর্কে যদি ভালো কনসেপ্ট বা ধারণা থাকে, আপনার এই ভোকাবুলারি নিয়ে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে না। তো এই জায়গাটাতে এই ভার্বগুলোকে গতানুগতিক ধারায় না পড়ে কিভাবে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায়, এবং সেই বাক্যগুলোকে কিভাবে একটা স্টোরি বা গল্পে পরিণত করা যায়, এই বিষয়টা আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম। এবং সেইটাকে মেনটেন করে এইখানে দেখেন, এই যে কয়েকটা ভার্ব, এই ভার্ব দিয়ে একটা গল্প তৈরি করা, এবং এই গল্পটা, এই গল্পের ভিতরে এই ভার্বগুলোকে কমন রাখা হয়েছে, এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে আবার এখানে বাক্য তৈরি করা। তো এই জায়গাটা নিয়ে আপনাদের কাজ করতে হবে, আমি আপনাদেরকে কাজ করাবো, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আজকের এই ক্লাসটাতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের মডাল ভার্ব সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছিলাম। তো সেমি মডাল ভার্বটা আপনাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স আমি দেখিয়েছি, আমি আবারও দেখাবো, আমি আপনাদেরকে বলবো। আমি আমি একটা বিষয় আপনাদের বলে রাখি। আপনারা যারা এই ক্লাসগুলো করছেন, আমি আপনাদের একটা কোর্সের কন্টেন্ট দিয়ে দিব। যদি ধারাবাহিকতা না থাকে তাহলে এই বিষয়গুলো বোঝা যায় না ওইভাবে। এইখানে আমি এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব। এইখান থেকে ধারাবাহিকভাবে যারা যে ক্লাসগুলো করেছেন আর যে ক্লাসগুলো করতে পারেননি, সেইটা আমাকে আপনারা জানাবেন। আমি সেইভাবে ক্লাসগুলো আপনাদেরকে দেখাবো, অর্গানাইজ করবো। এই দেখেন, এই যে ক্লাস 1, হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ, ক্লাস 2, বেসিক কনসেপ্ট অফ প্রোনাউন্সিয়েশন, ক্লাস 3, লেটার অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, ক্লাস 4। এই যে পার্ট বাই পার্ট যে ক্লাসগুলো আছে, এই অনুযায়ী, অর্থাৎ এই সিকোয়েন্স বা এই ধারাবাহিকতাটা মেনটেন করে আপনাদের মেইনলি ক্লাসগুলো হবে। তার একটা সিকোয়েন্স বা ইন্ডেক্স আমি এখানে পরপর তৈরি করেছি। এই ধারাবাহিকতাটা মেনটেন করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়তেছি, বা কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা সম্পর্কিত। তো সব কথার এক কথা যেটা, সেটা হচ্ছে, আমি আবারও বলছি, মেইনলি যে বিষয়টা আমাকে জানতে হবে বা যে যে বিষয়টা আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে, একটা কথা আমি বলছিলাম যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদেরকে মূলত এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। সবাই একটু এই জায়গাটা মনোযোগ দিয়ে বোঝেন। প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্টের জায়গায় এই সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে সাবজেক্টের জায়গায়। এই সাবজেক্টের পরেই যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। এই ভার্বের পরে এক্সটেনশন থাকে, এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এইটা থাকে। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, যে কোনো সেন্টেন্স বা বাক্য আপনি যদি ইংলিশে তৈরি করতে চান, মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করেই আমাদেরকে তৈরি করতে হয়। বোঝার চেষ্টা করেন। এবং এইখানে আমি কি বলছিলাম, যে সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সেটা কেমন? যেমন দেখেন, সাবজেক্ট একটা বাক্যের হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এরকম একটা সার্কেলের ভিতর থাকে। এরপর আমি কি বলছিলাম, আমাদের ভার্ব জানতে হবে। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। এমন একটা শব্দ যা করা, খাওয়া, লেখা, পড়া বোঝায়। ভোকাবুলারিতে যারা দুর্বল, আমরা আমাদের ভোকাবুলারি বলতে মূলত ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। ভার্বের ভোকাবুলারি গুলো ভালোভাবে জানতে হবে। যেমন আমি যদি বলি আই ইট, আমি খাই। আমি যদি এখানে বলি উই প্লে, প্লে মানে খেলা, আমরা খেলি। আমি যদি বলি ইউ ডু, ডু মানে করা, তুমি করো। আমি যদি বলি হি গোজ, গো মানে যাওয়া, সে যায়। আমি যদি বলি শি ড্র, ড্র মানে আঁকা, সে আঁকে। আমি যদি বলি দে প্লে, প্লে মানে খেলা, তারা খেলে। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে। তো এইভাবে প্রতিটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই আমাদেরকে ভার্ব ইউজ করতে হয়। এই ভার্ব যদি আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে অবজেক্টের যে জায়গাটা বা এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। এটা আমরা অটোমেটিক্যালি পাবো।
যেমন আই ইট, আমি খাই, কি খাই, মানুষ খায় কি? আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি, উই প্লে, আমরা কি খেলি, মানুষ খেলে, উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হ্যাঁ, অথবা আমি যদি বলি যে হি ড্রাইভস এ কার, জাস্ট ভার্ব চেঞ্জ করলে আমার অবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর আই ভি ই এস, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রস আ পিকচার, হ্যাঁ, সে একটা ছবি আঁকে, হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। রহিম স্পিক্স, রহিম বলে, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স বা বাক্যগুলো কিসে লেখা আছে? এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা। কিভাবে আমি বুঝতেছি? আমার সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্বগুলো হচ্ছে জাস্ট একদম বেস ফর্ম বা রুট ফর্ম, অর্থাৎ একদম প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে এই ভার্বগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, এর বাংলা অর্থটা কেমন? আই আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে। এইটাকেই আমরা মূলত বলে থাকি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। বাট আমি কি বলছি যে প্র্যাকটিক্যালি কনভারসেশনের জন্য, কমিউনিকেশনের জন্য একটা টেন্সকে মেনটেন করে আমরা এগোতে পারি না। আমাদের কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়, সময়ের পরিবর্তন করতে হয়। বিষয়গুলো ভালোভাবে বুঝবেন। এবং এই পরিবর্তনটা হয় কিভাবে? পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এবং এই ভার্বের ফর্মের পরিবর্তনটা কিভাবে হয়? টেন্সের স্ট্রাকচারের পরিবর্তনের মাধ্যমে। এবং এই পরিবর্তন যদি আমরা না করতে পারি, তাহলে ইংলিশে আমরা কথা বলতে পারবো না। কারণ আমাদের কথা বলার জন্য বিভিন্ন টাইম ইউজ করতে হয়, মেনটেন করতে হয়। এইটার জন্যই মূলত আমরা টেন্স শিখি। কিন্তু কথাগুলো বোঝেন, আমাদের টেন্স কয় প্রকার আছে ইংলিশে? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে, আপনারা প্রত্যেকেই জানেন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা প্রয়োজন আপনার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য। কিন্তু এই শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার আপনার মনের হোল সেন্স বা থট প্রকাশ করতে সক্ষম নয়। এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনি দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আমি যদি সেই জায়গাটাতে একটু আসি, আমি আপনাদেরকে ইন ডিটেলসে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আজকের এই ক্লাসে যেটা আমি দেখাচ্ছি বা যেটা আমি বোঝাবো, এটা যদি আপনারা একবার কাভার করতে পারেন, আমি এতটুকু বলতে পারি, জাস্ট এই বিষয়গুলোকেই প্র্যাকটিক্যালি আমাদের কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, যেটাই বলেন না কেন, সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হয় বা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমার নিজের লেখা যে বইটা, আপনারা অনেকেই বইটা অর্ডার করেছিলেন, বইটা পেয়ে গেছেন। এই বইটা হার্ড কপি আছে, যারা বইটা নিতে চান অর্ডার করতে পারেন। আহ, এই বইটা কই গেল সেটা আমি একটু দেখাই। আমি বইটার পিডিএফ থেকে, আমি যদি চ্যাপ্টার, এটা যেন কত, একটা মিনিট একটু ওয়েট করেন, এটা লোড নেয়, অনেক বড় একটা বই তো। এই বইটা যাদের কাছে হার্ড কপি আছে তারা এটা বের করতে পারেন। অনেকেই আপনারা কুরিয়ারের মাধ্যমে বইটা নিয়েছেন, পেয়ে গেছেন। আর যারা পাননি, অর্ডার করে রাখছেন, আগামীকাল পাঠানো হবে আপনাদের বইগুলো। আমি একটু আপনাদেরকে বলি, এই বইটার কত পেজ? 31, চ্যাপ্টার নাম্বার 31, 303 পেজে, 303 না, সরি, চ্যাপ্টার নাম্বার 29, 261 পেজে আমার একটা চ্যাপ্টার আছে। 261, 261। এই বইটার পিডিএফ সবগুলো নেই, এখানে সমস্যা আছে, একটু ভেঙে গেছে, এই জন্য আমি এটার পিডিএফ পাঠাতে পারি না। এটার একটা শর্ট পিডিএফ আছে, তো ওইটা থাকার কথা, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমি রেখে দিছিলাম। জাস্ট ওইটা মিনিট। এই যে দেখেন, এখানে লেখা আছে যে চ্যাপ্টার 29, দেখেন, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্বস। এখানে দেখেন একটা বাক্য দেওয়া আছে,
সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা বোঝেন, যে আই গো টু স্কুল, যাদের কাছে বই আছে বইটা বের করতে পারেন আপনারা। এই যে আমার এই বইটা, এই বইটা আপনারা যারা অর্ডার করবেন এটা রাখতে পারেন আপনাদের কাছে, এটা আপনাদের জন্য বড় একটা সম্পদ বা অ্যাসেট হিসাবে থাকবে। আমি যেভাবে পড়াই, বিশেষ করে যারা আমার বাইরের স্টুডেন্টই কিনছে, তো যারা আপনারা পেইড বেসে স্টুডেন্ট আছেন, আমি মনে করি সবার হাতে একটা করে থাকা দরকার। এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে থাকবে, যেহেতু আপনি আমার লাইভ ক্লাস করছেন, সাপোর্ট পাচ্ছেন, সেই সাথে বইটা সাথে থাকলে এই ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক সহজ, অনেক ইজি হয়ে যাবে। কারণ আমি যেভাবে লেকচার দিই, যেভাবে পড়াই, সবকিছুই বইতে ধারাবাহিকভাবে দেওয়া আছে। আপনারা যেহেতু এত টাকা দিয়ে আমার কোর্সটা করছেন, অনেকে অনেক ক্লাস মিস করে যেতে পারেন, তো এই বইটা যদি কাছে রাখেন, বইটার লেসনগুলো যদি দেখেন, তাহলে এই ক্লাসগুলো অনেক অনেক ইজি হয়ে যাবে এবং এই ধারাবাহিকতা মেনটেন করে আপনারা করতে পারবেন। তো যেটা বলছি দেখেন, এটা 29 চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 29। এখানে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাই না? তো আমরা যখন এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি, এটা আমি আপনাদের দেখিয়েছি আগেও, যে আমরা ডু ডাজ এর ব্যবহার করি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আদারওয়াইজ ডু। যেমন আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডোন্ট আই গো টু স্কুল, এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বলি, যে আমি কি স্কুলে যাই না। এখন এই যে লাস্টের যে দুটো সেন্টেন্স, ডু আই গো টু স্কুল এবং ডোন্ট আই গো টু স্কুল, এর আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন আপনি যদি বলেন, ওয়েন ডু আই গো টু স্কুল, আমি কখন স্কুলে যাই। হোয়াই ডু আই গো টু স্কুল, আমি কেন যাই। হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কেন যাও না। এরকম ভাবে এগুলো করা যায়। আচ্ছা, এর পরের একটা বাক্য দেখেন, এই দুটোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল বা সিম্পল প্রেজেন্ট। কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে আমি যখন এটা নেগেটিভ করবো, আমার ডাজ ইউজ করতে হয়, ডু এর সাথে ইএসটা বসে যায়। আর যখন আমি ডাজ ইউজ করছি, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসতেছে, যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। তাহলে সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। এরপর দেখেন, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আই মিন আই উইল নট গো টু স্কুল, আমি যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। আমি কি স্কুলে যাব না। ওন্ট আই গো টু স্কুল, ওন্ট আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি যাচ্ছি না। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি যাচ্ছি না। দেখেন, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি যাচ্ছিলাম না। এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। এখন এখানে কিছু বিষয় বোঝার আছে, যেমন দেখেন, এইভাবে টেন্স, এইখান থেকে সবগুলো টেন্সের স্ট্রাকচার দিয়ে আমি যখন সেন্টেন্সগুলো তৈরি করছি, এই জায়গায় এসে থামবে। যেমন আই উইল হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা আমি লিখলাম, লেখার পরে, অর্থাৎ এই জায়গাটা কাভার করার পরে, আমি যখন মডালের কাছে আসতেছি, অর্থাৎ আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। খান্ট আই গো, আমি কি যেতে পারি না। দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুডেন্ট গো, আমি যেতে পারতাম না। কুড আই গো, আমি কি যেতে পারতাম। কুডেন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। দেখেন, এই যে আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি। আই মে নট গো টু স্কুল টুডে, আমি নাও যেতে পারি। এখানে মে এবং মাইটের ভিতরে একটা পার্থক্য আছে। যেমন মেটা হচ্ছে 50% পসিবিলিটি বোঝায়, মাইট হচ্ছে 30% পসিবিলিটি বোঝায়। আবার মাস্ট যদি বলেন, এটা 100% পসিবিলিটি বোঝায়। আবার আই শ্যাল গো টু স্কুল, আমি যাবো। আই শ্যান্ট মানে শ্যাল নট, আমি যাব না। তো আবার আই শুড গো টু স্কুল, আমার যাওয়া উচিত। আই শুডেন্ট গো টু স্কুল, আমার যাওয়া উচিত না। শুড আই গো টু স্কুল, আমার কি যাওয়া উচিত। শুডেন্ট আই গো টু স্কুল, আমার কি যাওয়া উচিত না। এখন এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখছেন, এইটা এটা এটা এরকম হওয়ার রিজনটা কি, মেইন কারণটা কি? এখানে বিষয়টা হচ্ছে, আমাদের টেন্সের স্ট্রাকচার হচ্ছে টোটাল 12টা। হ্যাঁ, শুধুমাত্র এই 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটা প্রকাশ করার জন্য আমাদের এই টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হচ্ছে, এটা যদি আমরা জানি, হোয়াট এভার উই থিঙ্ক ইন বাংলা, উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে সক্ষম হব বা বলতে পারবো। টেন্স দিয়ে মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, বিদায় এই মডাল ভার্ব শিখতে হয়। এবং এই মডাল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এই যে বইটা দেখালাম, এই বইটায়
প্রত্যেকটা মডাল ভার্বের ইন ডিটেলস ব্যবহার, ডিটেলস ইউজ দেওয়া আছে। তো যাই হোক, এখন এই মডাল ভার্বগুলোর ভিতরে এই দিকে আছে দেখেন, এই যে হি হ্যাজ টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু গো টু অফিস, তাকে যেতে হবে না। তো এই যে জায়গাটা, আমি মূলত আপনাদের এখন এই জায়গাটা নিয়ে কথা বলবো। এইটা যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে কাভার করে দিতে পারি, ভালোভাবে দেখাতে পারি, তাহলে আশা করি আপনাদের আহ, এইটাকে মেনটেন করেই আপনি যে কোনো কথা ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। তো তার আগে আমি একটু সেমি মডাল ভার্বের চ্যাপ্টারটাতে আসবো ইন ডিটেলস। এই 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 সেন্সটা আগে একটু দেখেন, তারপর আমি সবগুলো সেন্টেন্স অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল একসাথে মেনটেন করে সবগুলো সেন্টেন্স আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, এবং সেটা কিভাবে করতে হবে সবকিছু আমি বলে দিচ্ছি আপনাদের। দেখেন, আগে আমরা এই জায়গাটাতে আসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একদম প্রথম থেকে ভালোভাবে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। ইউজ অফ এম টু ইজ টু আর টু, কাছে খাতা কলম থাকলে এটা লিখতে পারেন এইভাবে, ইউজ অফ এম টু ইজ টু আর টু। দেখেন, নিয়ম: সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু ব্যবহার করা হয়। যেমন, মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। কারো কোনো কাজ করা লাগে, করতে হয়। ইচ্ছা না থাকলেও একটা দায়িত্ব, ডিউটি বা কর্তব্য, যেটাই বলে না কেন, দায়িত্ব, রেসপন্সিবিলিটি বা কর্তব্য, ডিউটি, এইটার জন্য করতে হয়, করার প্রয়োজন হয়। এইখানে এই এম টু ইস টু আর টু এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, বা এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। সেমি মডাল মানে চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ইউজ হয়। আর মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। তো এই ভার্বগুলো হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব, অর্থাৎ দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো। এম টু মানে এই প্রাইমারি অক্সিলারির পরে একটা করে টু যুক্ত আছে, মানে এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ চেহারাটা প্রাইমারির মতো কিন্তু কাজ করে মডালের মতো। অর্থাৎ এই ভার্বগুলোর পরে আমার মেইন যে ভার্বটা, সেটা কিন্তু বেস ফর্ম বসাতে হচ্ছে। যেমন মডাল ভার্বের পরে মেইন ভার্বে কিন্তু আমরা বেস ফর্ম বা রুট ফর্মটা বসাই। হ্যাঁ, কিন্তু টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি ভার্বের পর আমাদের কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টি এর এরকম হয়। কিন্তু এই জায়গাটাতে আমাদের কি হয়? এই জায়গাটাতে আমাদের মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন দেখেন, তাহলে যেটা বলছি, এম টু ইস টু আর টু এর সেন্সটা কেমন, নিয়মটা কেমন, যে কারো কোনো কাজ করতে হয়, করা লাগে। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, যেহেতু মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তো ওইটার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে, ওইটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরি ডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্ট আর টু স্টাডি মাস। এখন যখন আপনি নেগেটিভ করবেন, সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, আর নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন, তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আম নট টু টেক আ ক্লাস নাও। এরপর দেখেন, এরূপ বাক্য যখন আপনি প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন কি হবে? অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস টু মেইন ভার্ব। যেমন, ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বটা একসাথে ইজ টু আসবে না, টুটা সাবজেক্টের পরে থাকবে, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলেই আমার এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হবে। এখন দেখেন, এখানে আমাদের ওইটা দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস দেওয়া আছে। যদি এটা একবার একটু দেখাই, শুধু ইংলিশটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, এখানে কি বলছে? শি ইজ টু কুক রাইস, এর মানেটা কি? তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, এর অর্থ কি হবে? তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না? ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস,
তাকে কখন ভাত রান্না করতে, এই একটা সেন্টেন্সকে আমার কিন্তু ভাঙতে হবে, এক্সপ্লেইন করতে হবে। যে যত বেশি ভাঙতে পারবে সে তত দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে, সে তত দ্রুত যেটাই বাংলায় ভাববে ইংলিশে ডিসক্রাইব করতে পারবে বা বলতে পারবে। ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়। আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়। ওয়াই হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। ওয়েন আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না। হ্যাঁ। তো এইভাবে এই সেন্টেন্সগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, এই সেন্টেন্সগুলো আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, এই এম টু ইস টু আর টু এর মতো আর দুইটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াস টু এবং ওয়ার টু। এবং এর মানেটা কেমন বা অর্থটা কেমন, স্ট্রেট আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। অতীতে কাউকে কোনো কিছু করতে হতো, আবারও বলছেন বর্তমানে কাউকে কোনো কাজ করতে হয়, এম টু ইস টু আর টু। আর অতীতে কোনো একটা কাজ করতে হতো, করা লাগতো, ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা হয়। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরি ডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরি ডে। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস এভরি ডে। তাদের প্রতিদিন মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরি ডে ইন দ্য ফিল্ড। দে ওয়ার টু প্র্যাকটিস এভরি ডে ইন দ্য ফিল্ড, তাদের মাঠে অনুশীলন করতে হতো। আবার দেখেন, আপনার এখানে আরেকটা ভার্বের ব্যবহার দেওয়া আছে। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু, অর্থাৎ ওই টু যুক্ত ওয়ার্ডগুলো থাকছে ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হচ্ছে, যার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে কাউকে কোনো কাজ করার কথা অথবা করার কথা ছিল। যেমন আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে আজ খাওয়ার কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। অর্থাৎ একসঙ্গে এই অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, এরা হচ্ছে মূলত সেমি মডাল অক্সিলারি ভার্ব। দেন গো, ড্রাইভ, ইট, গিভ, এগুলো মেইন ভার্ব। বাংলা সেন্সটা কেমন, কারো কোনো কাজ করার কথা। এগুলো আমরা কেন শিখছি, আমরা শুধুমাত্র টেন্স শিখে বা টেন্সের স্ট্রাকচার শিখে আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করতে পারি না। এই সবগুলো বিষয় আমার ওই বইটাতে ইন ডিটেলসে দেওয়া আছে, যারা হার্ড কপি নিতে চান অফলাইনে অর্ডার করতে পারেন। ইন ডিটেলসে আপনারা ওই বিষয়গুলো পেয়ে যাবেন। আপনাদের কাছে রাখা উচিত, আজকে প্রচুর অর্ডার আসছে প্রায় মানে আমার পেইড কোর্সের স্টুডেন্টদের ভিতর থেকে 150-200 কপি আজকেই চলে যাবে পার্সেল। তো যেটা হচ্ছে, আচ্ছা এরপর দেখেন, যখন আপনি এটা ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটার উপর ফোকাস করবেন, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা। যেমন দেখেন, এখানে একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার এয়ারপোর্টে বা বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আজ আমার এক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আজ আমার মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তো এইভাবে এই সেন্টেন্সগুলো কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যাম ইজ আর সাপোজ টু কারো কোনো কাজ করার কথা, অজ ওয়ার সাপোজ টু কারো কোনো কাজ করার কথা ছিল। এম টু ইজ টু আর টু কাউকে কোনো কাজ করতে হয়, ওয়াজ টু ওয়ার টু কাউকে কোনো কাজ করতে হতো, কাউকে কোনো কাজ করতে হতো। এরপর দেখেন,
এখানে আরেকটা ভার্ব আছে, ফ্রেজাল অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে অ্যাম, ইজ আর ওয়াজ আর গোয়িং টু। যেমন আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই এম গোয়িং টু কুক রাইস, এটা দেখলে আপনি বলতে পারেন যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট দেখেন এই টেন্স আর এই সেন্টেন্সগুলোর ভিতরে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু মার্কেট। এই যে বাক্যটা আমি লিখলাম, হি ইজ গোয়িং টু মার্কেট, মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স তৈরি করলাম। এই বাক্যটার বাংলা অর্থ কি? যে সে বাজারে যাচ্ছে। আমি যদি এরকম আরেকটা বাক্য লিখি, ফর এক্সাম্পল, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে একটা দোকান চালু করতে যাচ্ছে, একটা শপ বা দোকান ওপেন করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। আরেকটা কি বললাম? যে হি ইজ গোয়িং টু মার্কেট। এই দুটোর ভিতরে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা না। এই যে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এর রিজনটা কি জানেন? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনেশনটা কি? যে কোনো একটা কাজ এই মুহূর্তে হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকেই আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখেন, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে কি জানেন? বাংলাটা হচ্ছে এরকম, সে একটা দোকান খুলতে যাচ্ছে। দোকান খুলতে যাচ্ছে মানে দোকান চালু করতে যাচ্ছে, দোকান লঞ্চ করতে যাচ্ছে। নতুন একটা দোকান হয়তো সে ওপেন করবে, সেই কথাটা সে ভাবছে। অর্থাৎ প্রবাবিলিটি, ফিউচার পসিবিলিটি বোঝায়। ঠিক আছে, ফিউচার ইন্টেন্ট এখানে আসে। অর্থাৎ এটা একদম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটার ডেফিনিশনটা কি? ইনস্ট্যান্টলি রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনি ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কিন্তু যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, অর্থাৎ এখনই যাচ্ছে। কিন্তু যখন আমি বলছি হি ইজ গোয়িং টু ওপেন আর শপ, সে কিন্তু এখনই দোকানটা খুলতে দৌড়াচ্ছে, এরকম বোঝাচ্ছে না। এটার মানে এরকম, সে একটা দোকান খুলবে, ইন ফিউচার, ইন ভবিষ্যতে একটা দোকান লঞ্চ করবে, চালু করবে। তো এইগুলোকে বলা হয় মূলত সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। সেটা সেটা হচ্ছে এই অ্যাম, ইজ আর ওয়াজ আর গোয়িং টু একসঙ্গে একটা ফ্রেজাল অক্সিলারির কাজ করে। এর পরে গিয়ে আরেকটা ভার্ব থাকে, যেটাকে আমরা মেইন ভার্ব বলতে পারি। যেমন এই ওপেনটা এখানে ভার্ব। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? শিখতে যাচ্ছ মানে এখনই কি শিখতেছো এরকম না, মানে তুমি কি শিখবে, এরকম একটা কথা বলছি। লার্নটা এখানে ভার্ব, ইজ গোয়িং টু প্লে ক্রিকেট। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তার আগে আমি বলি না যে টুডে ইন দিস ক্লাস আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক। যে গোয়িং টু এর পরে টক, ডিসকাস, এই যে আরেকটা ভার্ব যখন ব্যবহার করছি, তখন এই সেন্টেন্সগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতর আসে না। এগুলো কিন্তু এই সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। অর্থাৎ সেমি মডাল অক্সিলারি, একটা ভার্ব আছে ফ্রেজাল অক্সিলারি ভার্ব, এই অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা সেই ধরনের একটা সেন্টেন্স। আর মেইনলি ইনস্ট্যান্ট, আমাদের যে প্রেজেন্ট, আমাদের যে কন্টিনিউয়াস টেন্স গুলো আছে, সেই কন্টিনিউয়াসটা কি? সেটা হচ্ছে রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। এই এই বিষয়টা আমাদেরকে একটু বুঝে রাখতে হবে। আচ্ছা, এরপর যদি আমি আরেকটা ভার্বের কাছে আসি, দেখেন, ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। এখানে আমার এটা হচ্ছে হ্যাড টু। দেখেন এটা কিভাবে হয়, দেখেন, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ। হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো একটা কাজ করতে হবে। আর হ্যাড টু হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হয়েছিল। যেমন এখানে বিষয়টা কেমন বা সেন্সটা কেমন দাঁড়ায়? আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম, তাহলে হ্যাজ হবে, আদারওয়াইজ হ্যাভ। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাকে একটা বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। জাকিরকে মাছ ধরতে হবে, জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। আপনি যখন এগুলো নেগেটিভ করবেন, যেহেতু এটা সেমি মডেল, আপনি হ্যাভ নট টু, হ্যাজ নট টু ব্যবহার করতে পারেন, বাট এটা ওল্ড ইংলিশ বা এনসিয়েন্ট ইংলিশে ব্যবহার হতো। মডার্ন ইংলিশ অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি সেভাবে করলে এটা বেশি বেটার হয়। যেমন আমাকে সেখানে যেতে হবে না, জাস্ট আপনি এরকম বলতে পারেন যে আই হ্যাভ হ্যাভ নট টু গো দেয়ার না বলে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি পারফেক্ট হবে। আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। এই ডাজেন্ট হ্যাভ কেন হবে? দেখেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাজ বসে। অর্থাৎ হ্যাজটা হচ্ছে ভার্বের থার্ড পারসন একটা ফর্ম। আর এই যে ডাজ,
আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ বা ইন্টারোগেটিভে আমার ডাজের ব্যবহার করতে হয় ডু এর পরিবর্তে। আর যখন আমি ডাজ ব্যবহার করি তখন মেইন ভার্বটা আর ওই থার্ড পার্সন ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড পার্সন ফর্ম, মানে V5 ফর্ম, মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসে। আর যখন আপনি নেগেটিভ করছেন ডাজ বসাচ্ছেন, ডাজ কখন বসে? ডাজ ওই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই বসে। তো পরপর দুটো থার্ড পার্সন ফর্ম অর্থাৎ V5 বসতে পারে না। অর্থাৎ যখন আপনি ডাজটা বসাচ্ছেন তখন মেইন ভার্বটার হ্যাজ থাকবে না, ওটা হ্যাভ হয়ে যাবে, অর্থাৎ বেস ফর্মে চলে আসবে। হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন হ্যাজ নট টু বলতে পারেন, বাট যদি এইটা ব্যবহার করেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হবে। রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। অর্থাৎ আমি যদি এরকম একটা সেন্টেন্স বা বাক্য বলি বা আপনাদেরকে দেখাই যে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, এটা নেগেটিভ কিন্তু এরকম যে আই ডোন্ট, মানে ডু নট, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি আছে, আমার গাড়ি নেই। অথবা আমি যদি বলি হি হ্যাজ আ কার, এর মানে হচ্ছে তার একটা গাড়ি আছে, এটা হি ডাজেন্ট আমি বলবো, হি ডাজেন্ট। আর এখানে হ্যাভ হবে না, হ্যাভ আ কার এরকম বলতে হবে। কেন বলতে হবে দেখেন, এই ডু, এটা এটা একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, থার্ড পারসন হচ্ছে ডাস। এই যে ভার্বটার যে আমি ফর্মগুলো লিখলাম কোন ভার্বে? এই ডু ভার্বের। এইভাবে আমি যদি হ্যাভ ভার্বটা বলি, এই যে সরি, এই যে হ্যাভ, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে আমার হ্যাড, এর পাস্ট পার্টিসিপলও হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, এবং এর যে থার্ড পার্সন সেটা হচ্ছে হ্যাজ। দেখেন ডাজ এবং হ্যাজ, যেমন যদি আমি বলি যদি গো, এ মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং, থার্ড পার্সন হচ্ছে গোজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটা আমরা জানি। কিন্তু সব ভার্বের ক্ষেত্রে তেমন হয় না। যেমন ডু ডাজ হচ্ছে, গো গোজ হচ্ছে, তাহলে হ্যাভ কিন্তু আমার এরকম হওয়া উচিত ছিল হ্যাভস, বাট এই হ্যাভের থার্ড পার্সন ফর্ম কিন্তু এই হ্যাভস না, হ্যাভের থার্ড পার্সন ফর্ম হচ্ছে হ্যাজ। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না বা জানি না, এটা কখন হয়? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমি যদি বলি হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এরকম বলি না? তো সেই স্কুলে যায় না, আমি কি বলি? হি ডাজেন্ট বসাই। এই ডাজ কেন বসাই? ডাজ হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমার ইউজ করতে হয়। আমি কেন বসাই? হি ডাজেন্ট, আর যখন ওই সাবজেক্ট থার্ড পার্সন হয় তখন ডাজ বসাচ্ছে। তো ডাজও থার্ড পার্সন, গোসও থার্ড পার্সন, পরপর দুটো থার্ড পার্সন বসতে পারে না। ডাজ বসালে আর গোজ হবে না, এই গোজটা বেস ফর্মে চলে আসবে। গোজ এর প্রেজেন্ট ফর্ম কি? গো। তখন আমি যখন বলছি হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, এটা নেগেটিভ কি বলছি? হি ডাজেন্ট গো টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যায় না। তাহলে সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? ইন দ্য সেম ওয়ে আমি যখন বলছি হি হ্যাজ আ কার, হ্যাজ কি? থার্ড পার্সন ফর্ম হ্যাজ, এই যে। আর যখন আমি নেগেটিভ করছি আমি ডাজ বসাচ্ছি, তাহলে হি ডাজেন্ট, আর ডাজ যখন বসাচ্ছি আমার হ্যাজ আর থাকবে? যদি গোজ না থাকে, গোজটা যদি গো হয়ে যায়, তাহলে এই হ্যাজটা কি হবে? হ্যাভ হয়ে যাবে। এই জন্য হি ডাজেন্ট হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। পাস্ট টেন্স হলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। নেগেটিভ হি ডিডেন্ট হ্যাভ আ কার। এইভাবে এই বিষয়গুলো আমাকে কিন্তু একটু বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? কি লেখা আছে যে ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন। ডাস করিম, ডাস বসালে মেইন ভার্বটা কি? বেস ফর্মে, হ্যাভ টু গো টু লন্ডন। তোমার কি স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও। রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে। অর্থাৎ অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। রুমার কি স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট। জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। জাকিরকে কি মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। এরপর দেখেন, এইটার পরে যদি আমি আরেকটু সামনে আসি, সেটা হচ্ছে হ্যাজ টু, হ্যাড টু। যেমন দেখেন এখানে এটা যে অনেক বড় সেন্টেন্স প্র্যাকটিস দেওয়া আছে, এখানেও নেগেটিভ ইন্টারোগেটিভ সহ দেওয়া আছে। আমি যদি এটা একটু বাংলা করে দিই আপনাদের ভালো লাগবে। দেখেন, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কখন লন্ডনে যেতে হবে? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন। যখন আপনি
পাস্টে করবেন, অর্থাৎ হ্যাড টু এর মানে হচ্ছে করতে হয়েছিল। স্ট্রাকচারটা দেখেন, নেগেটিভ হলে ডিড এর ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করলে হ্যাড আর থাকবে না, হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে? যেমন দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? দেখেন, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এইভাবে এই বিষয়গুলোকে জাস্ট আমাদের একটু প্র্যাকটিস করে ফেলতে হবে, তাহলে আমাদের এই জায়গাগুলো সম্পর্কে কোনো ধরনের কনফিউশন বা সমস্যা থাকবে না। বিশেষ করে এই সেমি মডেল, এই যে যে বিষয়গুলো আমি পড়তেছি বা পড়াচ্ছি, কেন পড়তেছি? আমরা টেন্স সবাই জানি, টেন্সের স্ট্রাকচার বুঝি, আমি ওটা আবারও দেখাবো। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুধুমাত্র টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করতে পারি না। এটা করার জন্য এই জায়গাগুলোকে আমার ডেভেলপ করতে হবে, এই জায়গাগুলোকে আমার ভালোভাবে জানতে হবে। এছাড়া এইখানে দেখেন, আমাদের আরেকটা ভার্ব আছে, যেমন উড লাইক টু। দেখেন, আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে পার্থক্য আছে। যেমন উড লাইক টু এর অর্থ হচ্ছে ভদ্রতার সাথে কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর কথাবার্তা বলার ক্ষেত্রে যেহেতু ভদ্রভাবে বলা উচিত, তাই উড লাইক টুর ব্যবহার আমাদের শেখা উচিত। ফর্মাল ল্যাঙ্গুয়েজে উড লাইক টু ব্যবহার, আইড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো টু বরিশাল, আমি বরিশাল যেতে চাই। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট, মিমি আজ রাতে নাচতে নাচতে গান গাইতে যায়। তো এইভাবে জাস্ট উড লাইক টুর ব্যবহার। আপনি যদি উডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। যেমন উড ইউ লাইক টু হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক, কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস, রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক, উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক। আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট, আমি রুটি খেতে চাই। আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার, আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? হোয়ার উড জাকির লাইক টু স্টাডি। সুমন কেন বিদেশে যেতে চায়? ওয়াই সুমন উড লাইক টু গো অ্যাব্রোড, সুমন উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি, আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি, আমি কিছু টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। কে তোমাকে সাহায্য করতে চাই? হু উড লাইক টু হেল্প ইউ, করিম সাহেব আমাকে সাহায্য করতে চাই। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি, কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প, আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার, আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। সেইভাবে উড লাইক টুর ব্যবহারটা শিখবেন, তাহলে কি হবে? ভদ্রতার সাথে কোনো কিছু বলা উচিত। এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে, এটাও ফ্রেজাল অক্সিলারি ভার্ব। সেটা হচ্ছে আপনার হ্যাড বেটার বা উড র্যাদার। এইটার ব্যবহার কিভাবে হয় দেখেন, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি, তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি। যেমন, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। তো এই কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলে থাকি? যেমন, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং জাকির হুসাইনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই আ বুক অফ জাকির হুসাইন। হ্যাঁ, আমার বরং এই কাজটি করা ভালো, মানে ওই হ্যাড বেটারের পরিবর্তে আপনি উড রাদার এটা ইউজ করতে পারেন। আই উড রাদার ডু দিস ওয়ার্ক, তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। হ্যাঁ, তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এইভাবে আপনারা হ্যাড বেটার বা উড রাদার এর ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। তো এখন একটু বোঝার চেষ্টা করবেন বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমরা একসঙ্গে জাস্ট এই যে জিনিসটা আমি দেখাবো, এটা যদি আপনারা কাভার করতে পারেন বা কমপ্লিট করতে পারেন, এখান থেকে আপনি ডিরেক্টলি কনভারসেশন, প্রেজেন্টেশন বা স্পিকিং এর জায়গাগুলোকে ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে আমরা কতগুলো সেন্টেন্সে পরিণত করতে পারি, এবং এই প্র্যাকটিসটা আপনাদেরকে দিয়েও আমি একটু করাবো এবং আপনাদের একটু করতে হবে। যেমন দেখেন, আমি একটা সেন্টেন্স তৈরি করলাম, হি ড্রাইভস আ কার। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার বাংলা অর্থ কি, যে সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথাগুলো বুঝবেন। কেউ কোন একটা কাজ রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল করে। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, এর মানে হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। এই তিনটা ইনডিফিনিট টেন্স কিন্তু শেষ। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং ফিউচার সিম্পল। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার, হি উইল বি ড্রাইভ, ডিআইএনজি, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ, দেখেন হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। আমার কিন্তু 9টা সেন্টেন্স শেষ। কি দিয়ে? টেন্স দিয়ে। ঠিক আছে। আমি যদি আবারও বলি হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার, ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। এই হ্যাজ বিন এর জায়গায় হ্যাড বিন বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন বললে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হয়। তো এত দরকার নেই। এখন দেখেন, টেন্সের পর আমি যদি এই এই জায়গাটাকে কাভার করতে চাই বা এই জায়গাটাকে ডেভেলপ করতে চাই, উই নিড টু ইউজ মডাল অ্যান্ড semi-modal auxiliary verbs. So how can we use modal and semi-modal auxiliary verbs in the sentences? Just try to understand here. Why will we use modal and semi-modal auxiliary verb? You have to know that by using only the structure of tense, we cannot express our whole sense or thought properly in English. For that reason, we have to know the practical use of modal and semi-modal auxiliary verbs. যেমন এটা কিভাবে হয়? আমি যদি শুধুমাত্র টেন্স দিয়ে করতে চাই, সব কথা বলতে পারবো না। তো আমি যদি বলি যে হি ক্যান হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। অর্থাৎ আমি যদি এরকম বলি তার গাড়ি চালানো উচিত, বা তার একটা গাড়ি চালানোর কথা, তাকে গাড়ি চালাতে হতো, এগুলো কোন টেন্স দিয়ে বলবেন? এই কথাগুলো কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এই জন্যই মডাল ভার্ব শেখা লাগে। এবং মডাল ভার্ব পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি এগুলো প্রকাশ করে। আর মডাল ভার্বের একটা সুবিধা কি, যে মডালের পর যে মেইন ভার্বটা বসে সেটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে, যেটা টেন্সের স্ট্রাকচারে হয় না। টেন্সের স্ট্রাকচারে সাবজেক্টের পর বিভিন্ন অক্সিলারি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এদের পরে মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়। কখনো কখনো ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এরকম বসে। তো মডাল ভার্বের বেনিফিট হচ্ছে, সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। তো আমি যদি বলি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার, হি শুড ড্রাইভ আ কার, হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। এটা এটা সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে বোঝায়। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো, এটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ লেস পসিবিলিটি বলতে পারেন। আপনার গাড়ি চালানোর সম্ভাবনা যদি তার 50% থাকে, ইউ ক্যান সে হি মে ড্রাইভ আ কার। যদি 30% থাকে, হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে বা পারতো। এই ধরনের একটা মিনিং দেয়। দেন আপনি যদি বলেন যে হি নিড টু, এনটা বলে দেখি, নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভার কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। এরপর আমি যদি আরো কয়েকটা সেন্টেন্স এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে
সেমি মডেলের কাছে রাখবো। হি ইজ টু, যেগুলো আমি এইমাত্র করালাম, হি ইজ টু ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ আ কার। হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। আবার আমি যদি বলি যে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। আবার আমি যদি বলি হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে, এটা কিন্তু ফ্রেজাল মডেল অক্সিলারি ভার্ব। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। আবার আমি যদি বলি যে হি উড লাইক টু ড্রাইভ আ কার, উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার বা উড রাদার, হি হ্যাড বেটার ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার মানে হচ্ছে তার বরং গাড়ি চালানো ভালো। দেখেন একটা পার্টিকুলার ভার্ব আমি এখানে নিয়েছি, সেটা হচ্ছে ড্রাইভ, মানে চালানো। এই চালানো কথাটাকে আমি কতগুলো সেন্সে লিখলাম, বা কতগুলো স্ট্রাকচার দিয়ে এই ড্রাইভ শব্দটাকে আমি লিখলাম, আমরা দেখি কতটা, কয়টা হয়েছে বাক্য। টোটাল 29টা বাক্য হয়েছে। যদি এই যে 29টা বাক্য আমি লিখলাম, আমার দু একটা হয়তো বাদ পড়তে পারে, তো এই যে 29টা বাক্য আমি লিখলাম, এই 29টা বাক্যের অ্যাকচুয়াল বাংলা মিনিং, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনার জানা থাকে, এবং এই বাক্যগুলোকে আপনি যদি শুধুমাত্র সেন্টেন্স না, প্রত্যেকটা বাক্যের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে যদি দু একটা সেন্টেন্স আপনি করতে পারেন, অর্থাৎ এই জায়গাটা সম্পর্কে যদি ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার থাকে, আপনি জাস্ট এইটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বলেন, স্পিকিং বলেন বা ট্রান্সলেশন বলেন, সেইখানে অ্যাপ্লাই করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। জাস্ট এইটাই আপনাকে জানতে হবে, এর বাইরে আর কিছু না। এছাড়া প্যাসিভ সম্পর্কে আরেকটু ভালোভাবে একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, সেটা আমি দেখাবো। বাট এইটা হচ্ছে মেইন জিস্ট বা মেইন অংশ। এটা জানা থাকলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু ট্রান্সলেট অ্যান্ড কনভার্ট ইট ইন ইংলিশ প্রপারলি। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? একটু আনমিউট করেন তো, কথা জি শোনা স্যার, যায়? বুঝতে পারছি। বোঝা যায়? স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি এখানে আনমিউট অপশন ওপেন করে দিয়েছি। হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার। আনমিউট করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। কোশ্চেন স্যার, অনেক প্রশ্ন ছিল স্যার, কিছুই মানে করা যাচ্ছে না স্যার। লাস্ট ক্লাস অনেক প্রশ্ন ছিল, স্যার, বইটা আমি অর্ডার সব করবো করছিলাম। কিভাবে? সবাই একসাথে করলে তো বোঝা যাবে না কিছুই। প্রথম হ্যাঁ, আমার কথা শুনতে সবাই পারেন না, শোনা যায় না? ক্লিয়ারলি শোনা যাচ্ছে। স্যার, বই অর্ডার করবো কিভাবে? ও আচ্ছা, বইয়ের অর্ডার কিভাবে করবেন? হ্যাঁ, বইয়ের ভিতরে এটা সব ইন ডিটেলসে দেওয়া আছে। বইটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। বইটা হচ্ছে 400 টাকা প্রাইস, এবং ওইটা আর সাথে ডেলিভারি চার্জ 130 টাকা, ঢাকার ভিতরে 100 টাকা হলে হবে। তো আপনারা এটা অর্ডার করলে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন, এবং ওইখানেই টাকা পে করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না। যেহেতু আপনারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনারা চাইলে এখানে আমার কাছে পেইড করে দিতে পারেন, তাহলে আর ডেলিভারি ম্যানকে দিতে হবে না। আর ওটা হোম মানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলেও করতে পারেন, আমি ওটা দিয়ে দিব, পাঠিয়ে দিব বইটা কাছে ভালো থাকবে। হয় ক্যাশ অনে। স্যার, এই যে আজকের ক্লাসের ভিডিও ফাইলটা পাঠালে ভালো হতো। হ্যাঁ, ভিডিও পিডিএফ আমি সবই দিব, বাট তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটা কাজ থাকবে, একটা টাস্ক আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এই যে 29টা সেন্টেন্স আমি এখানে লিখলাম, এই প্রত্যেকটা বাক্যের অ্যাকচুয়াল বাংলা মিনিং আমি তো একবার পড়ে গেলাম বা লিখে গেলাম বললাম আপনাকে, বাট আপনাদের এটা করতে হবে। একটাও মিস হলে হবে না, মানে উল্টাপাল্টা অর্থ করলে হবে না, অ্যাকচুয়াল যে টাইম সেইটা ইউজ করে আপনাকে কথা বলতে হবে। এটা আপনারা পাশে বাংলাটা লিখবেন প্রত্যেকটা বাক্যের, এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা বা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ করার চেষ্টা করবেন। ঠিক আছে? এই হচ্ছে মেইন স্যার, কনসেপ্ট। Sir, I have some question. এই Sir, I হচ্ছে, have some স্যার, question. Can you hear me? হ্যাঁ একটু ওয়েট Can করেন, you hear me? নিব, I have some question. কোশ্চেন নিব, একটু ওয়েট করেন।
তাহলে আমি যে কথাগুলো বললাম বুঝতে পারছেন কাজটা কি থাকবে বা কি করতে হবে। এই প্রত্যেকটা বাক্যের বাংলা অর্থ লিখবেন, ক্লাস রেকর্ডটা দরকার হলে আরেকবার দেখবেন বাংলা অর্থ, এবং এটাকে নেগেটিভ ইন্টারেটিভ করবেন। যেমন এই যে বাক্যটা, যে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে এটা স্যার একটু we wait can করেন, আমি নিচ্ছি আপনাদের কোশ্চেন নিচ্ছি। এটাকে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে সেটা কিভাবে হবে, যে হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ইন্ট্রোগেটিভ, ডাজ হি ড্রাইভ আ কার। এখন আমি যদি বলি সে কোথায় গাড়ি চালায়, ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়, ওয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না, হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার। দেখছেন একটা বাক্য থেকে কতগুলো বাক্য তৈরি করা যায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। এটা নেগেটিভ কি, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ আ কার। ডিড ব্যবহার করলে ড্রোভ আর থাকে না, ড্রোভটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয়। তখন নেগেটিভ ইন্টারেটিভটা কিভাবে হয় সেটা আপনাকে করতে হবে। এরপর এই যে লাস্টের দিকে যে বাক্যগুলো আমি লিখলাম, যেমন এই যে হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে, আমি যদি বলি তাকে গাড়ি চালাতে হবে না, নেগেটিভটা কি, ডাজেন্ট হ্যাভ টু ড্রাইভ আ কার। ইন্টারোগেটিভ কি, ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার। আর এইগুলো আপনারা কমপ্লিট করে আমি আপনাদের একটা আমার প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের লিংক দিলে সেইখানে পোস্ট করবেন। সেখানে আপনারা ওই পোস্টগুলো করলে আমি ওই কমেন্টে যার যে ভুলটা হবে আমি কমেন্টে দিয়ে দিব। ওই গ্রুপ থেকে দেখতে আমার বেশি সুবিধা হয়, তা না হলে হোয়াটসঅ্যাপে দিলে একটা পোস্ট করলে আরেকটা স্ক্রল করে উপরের দিকে চলে যায়, আমি সবারটা দেখতে পারি না। তো ওইটা ওইটা আমি একটু করে দিব। আর এখানে আমার যারা 61 ব্যাচের স্টুডেন্ট আছেন আপনাদের কমপ্লিটলি, যাদের টোটাল কোর্স ফি 2,000 টাকা কমপ্লিট আছে আপনাদের, ল্যাঙ্গুয়েজ ক্লাবে এবং পার্সোনাল সেশনে অ্যাড করা হবে নেক্সট ক্লাস থেকে। এখানে অনেকেই আছেন, আহ, এবং তার জন্য আপনাদের একটা আইডি কার্ড প্রোভাইড করার কথা ছিল। তো যাদের কোর্স ফি কমপ্লিট আছে আমার হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখবেন। আমি আপনাদেরকে এই নাম্বারটায় যে হোয়াটসঅ্যাপটা আছে, এটা আমার ডেস্কটপের সাথে কানেক্ট করা, 01705 10 26 30, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আমি আপনাদের একটা আইডেন্টিটি প্রোভাইড করব, অর্থাৎ আপনার ব্যাচ নাম্বার সাথে আইডি কার্ড। এবং আপনাদের এই ক্লাসগুলো আরো ওয়েল অর্গানাইজ হইতে হবে এই জুম অ্যাপের মাধ্যমে। এখানে প্রত্যেকের নামের পাশে, এই নামগুলোকে রিনেম করে প্রত্যেকের নামের পাশে আমি আপনাদের রোল নাম্বার যেটা বা সিরিয়াল নাম্বার সেটা প্রোভাইড করব। আইডি কার্ডের জন্য জাস্ট একটা ফটো, আপনার নাম, আপনার প্রফেশন এবং আপনার অ্যাড্রেসটা আপনি একটু প্রোভাইড করবেন। এটা আমি দিয়ে দিব, কারণ যাদের কোর্স ফি কমপ্লিট আছে আমি তাদেরকে 1-to-1 সেশন বা ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে অ্যাড করে দিই। আর যাদের 1,000 কমপ্লিট আছে তাদের সেটা কমপ্লিট করার পরে আমি সেটা করি। তো 61 ব্যাচ যারা আছেন তাদের বেশিরভাগেরই কোর্স ফি কমপ্লিট। আপনাদের নেক্সট ক্লাস থেকে অন্য ব্যাচে ক্লাস হবে ল্যাঙ্গুয়েজ ক্লাবের সঙ্গে বা প্র্যাকটিস ক্লাস, অনেক কিছু আপনারা পাবেন ওই জায়গাটা থেকে। তো একটু ওই হোয়াটসঅ্যাপটাতে নক দিন, এটা হচ্ছে কথা। আর আমি নোটিশ দিয়ে দিব, সমস্যা নাই। আর এই যে বিষয়গুলো দেখালাম আপনাদের, যাদেরকে এই বিষয়গুলো একটু কমপ্লিট করবেন, কাভার করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর বই যারা নিতে চান, বই যারা অর্ডার করতে চান, আমি সেটা লিংক পাঠিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর আপনাদের, হ্যাঁ, এখান থেকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আহ, একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, দেখেন এখানে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে। এই যে এটাকে কি বলে, রিয়েক্ট অপশনে দেখেন রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, যে রিয়েক্ট অপশনের ভিতরে দেখেন এই যে আমি রেইজ হ্যান্ড প্রেস করছি। তো জুমের ভিতরে দেখেন রিয়েক্ট অপশন আছে। তো যারা কথা বলতে চান এই অপশনটা প্রেস করে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, রাকিব বলেন, আনমিউট করেন। জি ভাইয়া, বলছিলাম যে আজকে যে আমাদেরকে ক্লাস যে পড়াগুলো দিয়েছেন এগুলো যদি বাংলাটা দিয়ে দিতেন তাহলে আমরা অন্য কোনো বাংলা তো মানে আপনি, বাদ আমি দিয়ে আপনাদেরকে আমরা করতে অন্য বলছি আগে, তারপরে আমি দিয়ে দিব, সমস্যা নেই। বাট এটা আগে আপনাদের চিন্তা করে করতে হবে, বা দরকার হলে রেকর্ডটা আরেকবার একটু দেখবেন। আমি দিব এটা নেক্সট ক্লাসে, আমি সলভ করে দিব সবগুলো, সমস্যা নেই। কিন্তু আগে আপনাদের একটু করতে হবে। জাস্ট এই যেটা দেখালাম এইটা যদি জানেন, এইটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন বা ট্রান্সলেশনে অ্যাপ্লাই করে আমাদের সামনের দিকে এগোতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এই বইটা যাদের কাছে আছে তারা এটার ভিতরে পাবেন 29 চ্যাপ্টারে। আর এই বইটা যারা অর্ডার করতে চান আমি আগামীকাল অনেকগুলো পাঠাবো একসঙ্গে, আপনারা তাহলে পেয়ে যেতে পারেন আগামী পরশু দিনের ভিতরেই। অর্ডার করে ফেলবেন, ঠিক আছে? যারা অর্ডার করেছেন অলরেডি, আমি 25 তারিখের পরে আমি একটু বাইরে ছিলাম, এই জন্য এর আগে কয়েকটা অর্ডার আসছিল একসঙ্গে, বাট আমি সেটা পাঠাইনি, আমি আগামীকাল পাঠিয়ে দিব। এটা হচ্ছে মেইন কথা।
আব্দুল হাকিম, বলেন। আব্দুল হাকিম, আনমিউট করেন। আপনি আনমিউট করতে পারবেন, সমস্যা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কিছু কোয়েশ্চেন আছে, যেটা হলো কি আপনি বলছিলেন যে কি যারা ফুল পেড করার পর তারপরে ল্যাঙ্গুয়েজ ক্লাবে এড করবেন। তো হ্যাঁ, এটা একটু ডিপেন্ড হয়ে যাচ্ছে না? যদি এখনই আমরা মনে হয় 1,000 টাকা পে করছি, 1 মান্থ পর সেটা 1,000 টাকা পরে পে করব। তো এখন থেকে যদি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা এড হই, তাহলে আমাদের স্কিল ডেভেলপটা আরো হয়তো প্রপার হবে। না, আপনাদের আমি তো পড়াই পারি না, আমি শেষ করে পারি না, আমার ওগুলো শেষ করতে হবে। এগুলো আপনারা করতে সবই পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করতে হবে না। এটা আপনাদের জন্য বলিনি, এটা যারা 61 ব্যাচ আছে আমি তাদের জন্য বলছি। এখানে অনেকে আছেন, আমি তাদের জন্য বলছি। আপনাদেরটা সেটা আমি দেখবো পরে। ওটা হচ্ছে আপনাদের আমার আগে যে বিষয়গুলো আছে সেগুলো কাভার করার পর, বেসিক বিষয়গুলো। না হলে এখানে আপনার শুধু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওগুলো তো আমি করে দেখেছি, এগুলোর এক্সপিরিয়েন্স আমার আছে। হ্যাঁ, তো ওটা আমি করাবো। এগুলো সবই ওয়েল অর্গানাইজ পদ্ধতিতে ধাপে ধাপে হয়। ঠিক আছে, আমি তো আপনাদের এখন বাকি 1,000 টাকা পেইডও করতে বলছি না যে আপনি পেইড করেন, আপনাকে না হলে অ্যাড করবো না, এরকম না। আপনি সময় নেন, সমস্যা নেই, আগে এই ক্লাসগুলো করতে থাকেন। ঠিক আছে, এগুলো সবই পাবেন ধারাবাহিকভাবে, আগে এগুলো দেখতে থাকেন। হৃদয়, আনমিউট করেন হৃদয়। রাহেলা, অনির্বাণ। আমাদের এই ক্লাসগুলো এখন থেকে কি রেগুলার হবে নাকি শিডিউল অনুসারে হবে? শিডিউল মানে অনুসারে। শিডিউল অনুসারে, মানে রেগুলার না করে যেভাবে শিডিউল দিয়ে থাকেন ওইভাবে করলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা অনেকে জব করি। আমি হ্যাঁ, আজকে ডিউটি করছি নাইট শিফটে, তো সেক্ষেত্রে মানে ঠিক শিডিউল আরো অনুযায়ী হবে। হ্যাঁ সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু এই জুমে ক্লাস হবে, ঠিক আছে। সুমন। হ্যাঁ, ওটা সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। ভোকাবুলারি গুলো স্যার একটু ইন্ডিভিজুয়াল দিলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। রেডমি নোট 7 প্রো, হু আর ইউ? শাওমি, রেডমি, বলেন। হ্যালো স্যার, দেবকুমার বলছিলাম। হ্যাঁ, বলেন। স্যার আমি বলছিলাম কালকে আগের দিনে ওই ক্লজের ব্যাপারে পিডিএফটা একটা দেখাচ্ছিলেন, ওইটা যদি একটু পিডিএফটা পাওয়া যেত ভালো হতো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওটার উপর আমি ডিটেলস একটা ক্লাস নিব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শাওমি, পিডিএফ। শান্ত মাহমুদ, ভিভো, এগুলো সব নাম রিনেম করতে হবে। স্যার আমাদের আজকে যে পড়ালেন এই পড়াটা আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আমি দিয়ে দিব দ্রুত দিয়ে দিব। হ্যাঁ। তা আমাদের আচ্ছা, কপি শিডিউলটা দিয়ে করে। দিলে অনেক অনেক ভালো হয়। ইফতিহান, ও, উম্মে মাইমুনা, হোসনে আরা, আসসালামু আলাইকুম। হোসনে আরা। স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমি ছবি মনে হয় আগে দিয়েছিলাম যে স্যার, আর কি দেয়া লাগবে? কি বুঝি নাই। স্যার ওই যে পিকচার আমাদের যে কার্ড করে দিবেন বললেন যে স্যার, এই জন্য ছবি পাঠিয়ে দিতে হবে বললেন যে। হ্যাঁ, আর দেওয়া লাগবে না। আপনি বইটা পেয়েছেন? আপনি তো বই অর্ডার করছিলেন। জি স্যার, যে ওটাই স্যার দেখছি, ওটাই আজকে কাজ করলাম স্যার, ওটা নিয়ে আচ্ছা, বসছি স্যার আজকে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। অনেক সহজ একটা বই স্যার, অনেক সুন্দর বই স্যার, খুব ইজি, বোঝা যায় সুন্দর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের ডিগ্রি আছে না, ওই যে গ্রামারের মধ্যে এগুলা মানে কয়টা ক্লাসের মধ্যে ডিসকাস করবেন? ডিগ্রি? জি, কমপ্লেক্স কম্পাউন্ড এগুলা বুঝতে পারছি, ডিসকাস বুঝতে করবেন পারছি। না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। আপনি আমাকে একটু নক দিয়ে রাখেন, দেখাবো। ও, ওগুলো একদম সহজ একটা টপিক। ভয় পায় অনেকে, না? ট্রান্সলেট চেঞ্জিং সেন্টেন্স বা না না, ট্রান্সফরমেশন জি যেটা। স্যার পারি, কিন্তু বাট আমাদের সিলেবাসের মধ্যে আছে আর কি, আচ্ছা, কলেজের সিলেবাসে। তো আপনি যেভাবে পড়ান ওইভাবে পড়াইলে কিন্তু আরো সহজ হয়ে যায়, এই জন্য আর কি। ঠিক আছে।
ওকে স্যার। MST সুমাইয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাঁ, এর এই উপর ধরনের ক্লাস আছে, যেগুলো ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখাবো দেখাবো আছে, এর উপর ক্লাস আছে। স্যার আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপটা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিব সবে। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। আই উইল প্রোভাইড ইউ রেকর্ডেড ক্লাস এন্ড PDF ফাইল as soon as possible and see you in the next class. Thank you.